যে জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের বার্ষিকী আমরা পালন করছি, এটা কেন হয়েছিল? সবাই আমরা বক্তব্যে বলি এটা ছিল গণ আকাঙ্ক্ষার প্রতিফলন। 17-18 বছরে বাংলাদেশের কোটি কোটি মানুষ যে নির্যাতন, নিষ্পেষণ, লুটপাট, অর্থ পাচার, গ্রেফতার, রাজনৈতিক, সামাজিক, মানবিক ভোটাধিকার হরণ করে গোটা জাতিকে ফ্যাসিজমের জাতাকলে পিষ্ট করা হয়েছিল। ক্রস ফায়ার, রিমান্ড, আয়নাঘর, বছরের পর বছর কারাবরণ, হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীদের গ্রেফতার এবং সমস্ত রাজনৈতিক, মানবিক অধিকার, সাংবিধানিক অধিকার সব খর্ব করা হয়েছিল। ফলে 17-18 বছরের এই ইতিহাসের একটি কালো যুগে নির্যাতিত বাংলার মানুষ যখন ক্ষুব্ধ হয়ে উঠল, বিক্ষুব্ধ হয়ে উঠল, এটা তারই একটা আউটবাস্ট, একটা গণবিস্ফোরণ যেমন ছিল, তেমনি এর মধ্যে লুকানো ছিল অন্তর্নিহিতভাবে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন। যারা বিদায় নিয়েছেন, কারাগারে নিহত হয়েছেন, ফাঁসিতে জীবন দিয়েছেন, গুলির সামনে বুক চেটিয়ে আবু সাইদ মুগ্ধদের মতো যারা বাংলাদেশকে বিজয়ী করে ফ্যাসিবাদকে পরাজিত করেছে, আজকে ওই ঐতিহাসিক অবদানে তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। কিন্তু তাদের স্বপ্ন এটা নতুন বাংলাদেশ। বিএফইউজের আজকের এই আয়োজনে আমাদের নতুন করে শপথ নেওয়া উচিত। আমরা মনে করি আওয়ামী দুঃশাসন বিদায় নিয়েছে, ফ্যাসিস্ট শেখ হাসিনা চলে গিয়েছে। এখানে আমি মনে করি আত্মতৃপ্তির, স্বস্তির কিছু নেই। ব্যক্তি হাসিনা গেলেও আমরা চারিদিকে তাকিয়ে দেখতে পাচ্ছি প্রশাসনের রন্দে রন্দে, আপনি জুডিশিয়ারি বলবেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলবেন, পুলিশ বলবেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বলবেন, প্রত্যেকটি জায়গায় ওই ফ্যাসিবাদের দোসররা কিন্তু এখনো ঘাপটি মেরে পড়ে আছে। ফলে একজন ফ্যাসিস্ট গেলেও এই দেশ থেকে ফ্যাসিজমের বিদায় হয় নাই। ফ্যাসিজম একটি চরিত্র, ফ্যাসিজম একটি কর্তৃত্ববাদী শাসনের, অত্যাচারী শাসকের একটা চরিত্রকে ফ্যাসিজম বলে। এই মানসিকতা, এই চরিত্র, এই আদর্শকে যারা এখনো লালন করেন তারা কিন্তু দেশে আছেন। নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে তারা কিন্তু সবচেয়ে বড় অন্তরায়। আমরা যে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন দেখেছিলাম, এমন একটি বাংলাদেশ হবে যেখানে ক্ষুধা, দারিদ্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, অন্নহীন, বস্ত্রহীন, নিরন্ন মানুষের কান্না, বস্ত্রহীনের আকুতি থাকবে না, এমন একটা মানবিক, সমৃদ্ধ, ইনসাফপূর্ণ একটা বাংলাদেশ আমরা চেয়েছিলাম। সেটা হতে গেলে জুলাই অভ্যুত্থানের পরে আমরা জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে এটি নিরপেক্ষ নির্বাচনের যে প্রক্রিয়ার দিকে এগিয়ে যেতে চাচ্ছি, বারবার একটি অপশক্তি সেই পথে বাধার সৃষ্টি করছে, কিছু দূর এগিয়ে আবার কিছু দূর পেছিয়ে। আজকের এই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে এ ব্যাপারে আমাদের এখন সচেতন হওয়ার সময় হয়েছে। আমাদের আত্মতৃপ্তির কিছু নেই। আমরা মনে করি আওয়ামী লীগ তো নেই, দুঃশাসন তো বেঁধে দিয়েছে। নো, আমরা তো তাকিয়ে দেখতে পাই আমাদের সামনে কিন্তু এখনো দেখতে পাচ্ছি ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো বিরাজমান। রাষ্ট্রযন্ত্রের সর্বত্র ফ্যাসিবাদের প্রতাত্তারা আছে। দিল্লির আধিপত্যবাদের কালো থাবা এখনো চতুর্দিক থেকে চেয়ে বসছে। ব্যবসা, বাণিজ্য, রাজনীতি, আন্তর্জাতিক নীতি, কূটনীতি, ইভেন সামনের নির্বাচন নিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে কি করে ধুলায় মিশিয়ে দেওয়া যায় তার চক্রান্ত এখনো কিন্তু বিদ্যমান। পরাশক্তির আমাদের দেশে নির্বাচন আর সরকার পরিবর্তনের সময় আসলে পরাশক্তি যে খেলা হয়, সে খেলাও আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি। অর্থ পাচার, লুটপাট, দুর্নীতিবাজদের সিন্ডিকেট কিন্তু শেষ হয়ে যায়নি। ফলে আমাদের জাতীয় ঐক্যের যে কমন ইস্যু, শুধু আওয়ামী লীগ নেই বলেই আমাদের মধ্যে বিভেদ থাকবে, অনৈক্য থাকবে, যার যার হয়ে যাব। আমরা বক্তৃতার সময় বলবো ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, আর কাজের সময় আসলে দেখা যাবে যে না, দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড় হয়ে যাব। এটা তো আমাদের আত্মপর্যালোচনার সময় এসেছে এখন। ফলে নামে একজন ফ্যাসিস্ট বিদায় নিলেও জাতির উপর থেকে ফ্যাসিজমের কালো থাবা কিন্তু বিদায় নেয়নি। এজন্য আমি মনে করি মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, সারা দেশের সব দলের রাজনৈতিক মতাদর্শের মানুষ, যারা আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জুলাই অভ্যুত্থানের ওই কঠিন চেতনাকে লালন করেছিলাম, তাদের একটা জাতীয় ঐক্যের সময় কিন্তু শেষ হয়ে যায়নি, বরং আমি মনে করি এটাই তার একটা চূড়ান্ত মুহূর্ত আমরা অতিক্রম করছি। আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাইলে এক্ষুনি আমাদের কিছু মৌলিক ইস্যুতে, দল মত তো ভিন্ন থাকবেই, 20টা দল হলে 20টা আদর্শ থাকে, 20টা মত থাকে, 20টা চিন্তা থাকে, তার অর্থ এই যে একটা দল হয়ে যেতে হবে, নট দ্যাট। কিন্তু কখনো কখনো আমরা
দেখা যাচ্ছে যে এই সব চেতনার কথা ভুলে যাই। যখন টেলিভিশনে অথবা গণমাধ্যমে অনলাইনে যখন জুলাই অভ্যুত্থানে সেই রক্তাক্ত স্মৃতিগুলো কি করে গুলি করা হচ্ছে, হেলিকপ্টার থেকে শিশু মরছে, মৃত লাশ পুড়িয়ে আগুনে ছাই করে দিচ্ছে, পুলিশের গাড়ি থেকে লাশ ফেলে দিচ্ছে, আবু সাইদ মুগ্ধদের বুক চেটিয়ে আত্মাহুতির দৃশ্যগুলো যখন দেখি তখন আমরা আবার যেন একটু রিয়েলাইজেশন করি আমরা কি করছি। আমি মনে করি জুলাই যোদ্ধাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মাঠে আমরা ছিলাম, তাদের এই 1 বছর পার হলেও সেই স্মৃতিগুলো মাঝে মাঝে আমাদের চারণ করা উচিত। এটা যেন আমাদের আত্মসমালোচনা, আত্মপর্যালোচনার কারণ হয়। তাহলে সামনে জাতীয় নির্বাচনকে নিরপেক্ষ, সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য করার জন্য আমাদের প্রত্যেকের এক কমন ইস্যুতে কিন্তু একমত হওয়া দরকার। দল আমাদের ভিন্ন থাকুক, এই জন্য গণতন্ত্রে এটা একটা সৌন্দর্য যে ভিন্ন দল ভিন্ন মত থাকবে, দলের মধ্যে আদর্শের বিতর্ক থাকবে, জনগণের কাছে প্রত্যেকটি দল তার আদর্শ প্রচার করবে, তার ইলেকশনের ম্যানিফেস্টো বলবে, তারা রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পেলে রাষ্ট্র কিভাবে সাজাবেন তারা জাতির কাছে সেটা তুলে ধরুন। এই বিতর্কের তো সুযোগ আছে। এক দল আর এক দলের আদর্শের ব্যাপারে যুক্তিপূর্ণ কথা বলতে পারেন, বিতর্ক করতে পারেন, সমালোচনা করতে পারেন, কিন্তু প্রতিহিংসা, আক্রোশ, অসত্য তথ্য দিয়ে, মিথ্যাচার দিয়ে জনগণকে বিভ্রান্ত যদি আমি কাউকে করি, এটা কিন্তু রাজনৈতিক শিষ্টাচার এবং রাজনৈতিক ভাষা এবং রাজনৈতিক মেজাজের সাথে যায় না। আমি মনে করি আমরা সব রাজনৈতিক দলের ব্যাপারে কম বেশি আমরা ঠিক গার্ডেড ল্যাঙ্গুয়েজে একটা গ্রামারের মধ্যে কিন্তু আমরা অনেকে থাকতে পারছি না। আমরা যদি এই জায়গাটা একটু রিপেয়ার করতে পারি, আমরা সবাই যদি আবার একটু রিয়েলাইজ করতে পারি, সাংবাদিক ইউনিয়নের আয়োজন যদি আমাদের মধ্যে নতুন করে চেতনার উদয় করতে পারে, তাহলে আমাদের এত শহীদের, এত রক্তদান, এত ত্যাগ, এত কান্না, আজকে যে সাংবাদিকদের অবদানের কথা বলতে গেলে বর্ষিয়ান সাংবাদিক নেতা আমাদের আবুল আসাদ, আমাদের সাংবাদিক মাহমুদুর রহমান, রুহুল আমিন গাজী, একের পর এক যারা কষ্ট পেয়েছেন, জীবন দিয়েছেন, কারাবরণ করেছেন, গুলির মুখে বুক পেতে দিয়েছেন, তাদের ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করতে হবে। এখানে রাজনৈতিক দল মত, আমি ব্যক্তি বড় নয়, মানুষের চাওয়াটা বড়। এটা খুব বিরাট একটা উদার মানসিকতার প্রয়োজন। এখনো যদি আমাদের মধ্যে এই মানসিকতা থাকে যে না, নতুন নতুন সব তত্ত্ব আসতেছে, ইনক্লুসিভ, আওয়ামী লীগকে ইলেকশনে স্পেস দেওয়ার জন্য কোন কায়দা একটা ইনক্লুসিভ ইলেকশন, রিফাইন্ড আওয়ামী লীগ, নানান ফিলোসফির নামে বাংলাদেশে নতুন কোনো দরজা ওপেন করার একটা আন্তর্জাতিক চক্রান্ত চলছে, এদেশের মানুষকে ইউজ করে, কোনো পলিটিক্যাল শক্তিকে ব্যবহার করে। এ ব্যাপারে আমাদেরকে কিন্তু সাবধান হতে হবে, বি অ্যালার্ট। আমি বলছি না যে আমাদের মধ্যে কোনো ভুল নেই, আমরা সব নির্ভুল নিষ্পাপ, আমাদের মধ্যে ভুল ত্রুটি কম বেশি সবার মধ্যে আছে। এত শহীদের রক্তদান, এত আত্মদানকে সামনে রেখে আসুন আমরা প্রত্যেকেই যে চেতনা নিয়ে ওই সময় নিজেদের বিভেদ অনৈক্য ভুলে গিয়ে রাজপথে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম, সেই চেতনাটা যেন অটুট থাকে। শুধু আওয়ামী লীগ সামনে নেই বলে এখন আমরা ঝগড়ায় লেগে যাব, তাহলে আবার কিন্তু এই রাষ্ট্র কাঠামোর ভিতর দিয়ে আবার অনেক ফ্যাসিবাদের জন্ম হবে। তখন আমাদের চোখের পানিতে সাগর বানালেও আমাদের সেই সমস্যার সমাধান কিন্তু হবে না। এই জন্য আমি আহ্বান জানাবো দেশ, জাতি, সকল রাজনৈতিক নেতা এবং কর্মীদের ব্যাপারে। আমাদের পলিটিক্যাল পার্টির মধ্যে বিতর্ক থাকতে পারে, নেতৃবৃন্দ বক্তব্য বলেছেন, আমাদের মধ্যে এখন সংস্কার কমিশনের জন্য নানান রকম আলোচনা হচ্ছে, ফলে পলিটিক্যাল পার্টির মধ্যে এখন একটা ডিবেট শুরু হয়েছে। আমাদের আর্টিকেল 70 নিয়ে কথা, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল নিয়ে কথা, পিআর নিয়ে কথা, স্থানীয় জাতীয় সরকার আগে না পরে সেটা নিয়ে কথা। তার অর্থ এই না যে একটা দল যখন কোনো কথা বলবে না ওনারা নির্বাচন চান না, নির্বাচন পিছাই দিতে চান, এর ব্যাখ্যা এইভাবে করা যাবে না। তো বিতর্ক তো হতে পারবে, তার ব্যাপারে নতুন যুক্তি আসতে পারবে। সারা দুনিয়ার আধুনিক গণতান্ত্রিক দেশে যুক্তিগুলো চলে। এই জন্য গণমাধ্যমের কিন্তু এ ব্যাপারে একটা ভূমিকা আছে। একজন নেতা একটা কথা বলল, তার আগে এবং পরের প্রসঙ্গ ছেড়ে দিয়ে মাঝখান থেকে এমন করে কাট করে কথাটা পরিবেশন করা হলো যে তার অর্থটাই ভিন্নভাবে মিন করে যাচ্ছে। পাবলিক ভুল বুঝছে, এটা নিয়ে চেক করে দেখা যাচ্ছে না, তার অডিও চেক করেন, তার ভিডিও চেক করেন, তিনি ও কথা বলেননি, কিন্তু এমনভাবে জুড়ে দিলেন, কারণ নাম নিচ্ছেন না, কথা বলছেন না, কিন্তু এমনভাবে গণমাধ্যমেরও কিছু কিছু, আমি সব বলবো না, ভূমিকা রাখার ব্যাপারে আমি মনে করি দেশ জাতি গঠনে গণমাধ্যমের ভূমিকা যেমন আছে, তিনটি শক্তি, তিনটি ফ্যাক্টরস একটা নতুন দেশ নির্মাণের গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে তার ভূমিকা পালন করে। একটা হচ্ছে রাজনৈতিক দল, একটা হচ্ছে জনগণ, আর একটা হচ্ছে গণমাধ্যম। তিনটির মধ্যে একটা কোঅর্ডিনেশন, একটা সমন্বয় থাকতে হবে।
আমরা যখন প্রেস ক্লাবে আসি সাংবাদিক বা মিডিয়ার সামনে কথা বলি, তখন আমরা বলি যে না, সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক, ব্যারোমিটার অফ দি সিভিলাইজেশন, এসব কথা বলি। আমি যখন লিখি, আমি যখন কোনো কাজকে মিডিয়াতে ইলেকট্রনিক প্রিন্টে দিয়ে দিই, ব্রডকাস্ট হয়ে, তখন কিন্তু আমি সভ্যতার সূচকে কোথায় থেকে কথাটা বললাম, তখন আমি ইয়েলো জার্নালিজমের কথা কিন্তু আমি ভুলে যাই। তখন আমি আমার ব্যক্তিগত চিন্তা, আমার দলীয় পছন্দ অপছন্দ, লাইকিংস ডিসলাইকিংসকে প্রিফার করে আমি কিন্তু জাতির দলের আদর্শকে অনেক সময় ক্ষতিগ্রস্ত করে ফেলি। এজন্য আমি ধন্যবাদ জানাই এত চ্যালেঞ্জের মধ্যেও যারা জুলাই অভ্যুত্থানে যেসব সাংবাদিকরা সাহসিকতার সাথে ঝুঁকি নিয়েছেন, জীবন দিয়েছেন, আহত হয়েছেন, তা আজকের এই ঐতিহাসিক অবদান তাদের স্মরণ করার জন্য আমি ফেডারেল সংবাদ ইউনিয়নকে জামাত ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং আমরা যেন ঐক্যবদ্ধ থাকি, রাষ্ট্র বিনির্মাণের সকল মৌলিক শক্তিকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বিভেদ বিশৃঙ্খলা করা যাবে না। কমন ইস্যুতে আমাদের এক থাকতে হবে। চিন্তা, এক্সচেঞ্জ অফ ভিউজ, এগুলো চলুক। জাতীয় রাজনীতিতে ন্যাশনাল কনসেনসাস কমিশন হয়েছে, সেখানে বিতর্ক হোক, মিডিয়াতে বিতর্ক হোক, কলামিস্টরা বিতর্ক করুক, প্রবলেম নেই। কিন্তু আমরা দলে দলে, ব্যক্তিতে ব্যক্তিতে বিভেদ, আক্রোশ, এটা যেন আমরা হই না। একজনের সঙ্গে দেখা হলে আর একটা রাজনৈতিক দলের নেতার সঙ্গে আমি যদি হেসে কথা বলতে না পারি, তিনি আমার ব্যাপারে এমন একটা কথা বলবেন যে তাকে দেখলে আমার মনে কষ্ট হবে, কেন আমি সে কথা বলতে যাব? আমার কথা অবশ্যই গার্ডেন ল্যাঙ্গুয়েজে হওয়া দরকার, বিনয়ের সাথে হওয়া দরকার, ভদ্রতার সাথে হওয়া দরকার। আমি মনে করি সাংবাদিক বন্ধুরা আজকে আমাদেরকে ডেকে সেই আত্মপর্যালোচনার সুযোগ করে দিয়েছেন। আমরা প্রত্যেকেই সেলফ ক্রিটিসিজম বলে একটা কথা আছে, আমরা আত্মপর্যালোচনা করি এবং যে কয়েকটা দিন আছে, নির্বাচন যখনই হোক, সে 8 মাস 9 মাস 10 মাস কখন হবে, আমরা গভর্নমেন্টের করে দেওয়া টাইম লাইনের উপরে আস্থা রেখেছি। আমরা শর্ত দিয়েছি, প্রোভাইডেড, আমাদের আমিরে জামাত একটা শব্দ বলেছেন, তার আবার অপব্যাখ্যা হয়েছে, বলে আমরা ইলেকশন চাই, কিন্তু আমরা জেনে তো ইলেকশন চাই না। এই কথাকে ইন্টারপ্রিট করা হয়েছে যে ওনারা এখন ইলেকশন চান না। আরে বাবা, হোয়াট ডু ইউ মিন বাই জেনতেন? উনি জেনতেন বলতে বুঝিয়েছেন আওয়ামী ফ্যাসিবাদী আমলে যেভাবে রাতে বাক্স ভর্তি করা হয়েছিল, ভোট কেন্দ্রে দখল করা হয়েছিল, ব্যালট কাটা হয়েছিল, সন্ত্রাস করা হয়েছিল, এই জাতীয় ইলেকশনকে উনি বলেছেন জেনতেন ইলেকশন আমি চাই না। তার অর্থ এই না যে আমরা নির্বাচন চাই না, নির্বাচন পিছাতে বলেছি, নট দ্যাট। এইটা তো গণমাধ্যমেই মধ্যেই এইসব টুকটাক কথাবার্তা ছড়িয়ে যায়। আমি আজকে বিনয়ের সাথে জাতির কাছে বলবো, আসুন, শুধু আমাদের নয়, অন্য কোনো দলেরও, এখানে আমার মির্জা ফখরুল ভাই আমার শ্রদ্ধাভাজন জাতীয় নেতা, অনেক দলের নেতারা আছেন, কারোর কোনো কথায় যেন আমরা অপব্যাখ্যা না করি, বিকৃত না করি, এবং শুনলে আমরা যেন একটু মাথা ঠান্ডা, যে এই কথাটা উনি বলেছেন মিডিয়াতে যে আসলো, একটু চেক করতে পারি। আমাদের মধ্যে পারস্পরিক ইন্টারাকশন থাকা দরকার, কথা বলা দরকার, কোনো প্রশ্ন আসলে এক্সচেঞ্জ অফ ভিউজ হওয়া দরকার। তাহলেই কিন্তু গণতন্ত্র সমৃদ্ধ হবে, গণতন্ত্রের যে বিউটি সেটা আরও সৌন্দর্য, আরও সুশোভিত, বিকশিত হবে। আমাদের নতুন প্রজন্ম এই বাংলাদেশ গড়ায় তারা কিন্তু ভূমিকা রাখতে পারবে। 4 কোটির বেশি তরুণ যুবক এবার কিন্তু ভোট দেবে। ফলে তরুণদেরকে আকৃষ্ট করার জন্য আমরা যারা রাজনীতিবিদ হিসেবে জাতীয় নেতৃত্ব দিচ্ছি, তারা আমাদের দিকে কিন্তু তাকিয়ে আছে যে ওনারা কি করেন, ওনাদের কথাটা কি, ওনারা কি চান। এই ভূমিকাটা কিন্তু আমাদেরকে রাখতে হবে, মানুষজন আমাদের প্রতি আস্থা রাখতে পারে। পরিশেষে আমি এই কথাটা বলে শেষ করতে চাই যে আমরা সাংবাদিক বন্ধুদের কাছে ইতিহাসের দিকে তাকিয়ে কিছু ভূমিকা পালনের জন্য আমি আবারও, আপনারা জানা আছে আর তবুও আমি একটু রিমাইন্ড করব যে আমরা যখন পথ হারাতে থাকি, এই জাতির রাজনীতিবিদরা যখন পথ হারাতে থাকে, লক্ষ্য বিচ্যুত হয়, তখন আপনারা আমাদেরকে একটু গাইড দেবেন, একটু অ্যালার্ট করবেন। আপনাদেরকে বলা হচ্ছে ব্যারোমিটার অফ দ্য সিভিলাইজেশন, সভ্যতার ব্যারোমিটার। আপনারা ডাকবেন, বলবেন, মত বিনিময় করবেন। আপনাদের দলের প্রতি পছন্দ অপছন্দ থাকতে পারে, কিন্তু প্রফেশনালি, পেশাগতভাবে সাংবাদিকতাই হচ্ছে জাতির একটি মহান সম্মানজনক পেশা। জাতিকে পথ নির্দেশনা, দিক নির্দেশনা দেওয়া, গণতন্ত্রের বিকাশের পথে মুক্ত গণমাধ্যমের স্বাধীনতা, শক্তিকে বৃদ্ধি করার জন্য এটা খেয়াল রাখতে হবে। খুবই আনফর্চুনেটলি কথা না বলে আমি বক্তৃতা শেষ করতে পারছি না। কিছু কিছু মিডিয়া হাউস, কিছু কিছু কর্পোরেট হাউস থেকে কখনো কখনো, শুধু আমার দলের বিরুদ্ধে আমি তা বলবো না, বিএনপির ব্যাপারেও কোনো মিডিয়া হাউস পরিকল্পিতভাবে রাজনৈতিক দলের বিরুদ্ধে তারা কিন্তু তাদের মিডিয়া ভূমিকা রেখে চলেছেন। একটা কথাকে এমনভাবে পরিবেশন করছেন জাতির মধ্যে কনফিউশন তৈরি হচ্ছে। কেন? আপনি গণমাধ্যমের জায়গায় থাকেন, পলিটিক্যাল পার্টির সাথে তো আপনার কোনো দ্বন্দ্ব নেই। সেজন্য মিডিয়া হাউস,
কর্পোরেট হাউস যাদেরকে নিয়ে অনেক সিন্ডিকেট হয়, দুনিয়ার এবং দেশের রাজনীতির বহু জিনিস, শেষ রাতে মিডনাইটে গিয়ে অনেক মিডিয়া হাউজে চা খেতে খেতে বহু কিছু হয়, সেটা ষড়যন্ত্র হতে পারে, জাতির কল্যাণেও হতে পারে। কিন্তু এই জায়গাটায় যারা পত্রিকার মালিকানায় থাকবেন, সম্পাদকের দায়িত্বে থাকবেন, সিনিয়র রিপোর্টার থাকবেন, দেশকে থাকবেন, আমি মনে করি আসুন দল মত রাজনৈতিক আদর্শের ঊর্ধ্বে উঠে দেশ হোক আমাদের জন্য আসল টার্গেট। এই ডাইমেনশনে যদি আমরা যেতে পারি, গণমাধ্যমের দায়িত্বে দায় নিয়ে যারা চলছি, তাহলে আমরাও রাজনৈতিক দলের নেতৃত্বে যারা আছি ইনশাআল্লাহ আমরা আশা করি সংশোধিত হব, মার্জিত হব, গণতন্ত্রের পথে আমাদের ভূমিকাকে বিকাশমান করতে পারবো। অপ্রতিরোধ্য মৃত্যু ভয়হীন চেতনা দিয়ে আমরা যেমন হাসিনার ফ্যাসিবাদকে রুখেছি, আবার সামনের একটি নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনাকে যারা রুখে দিতে চাইবে, আবারও সেই মৃত্যু ভয়হীন চেতনা নিয়ে সেই নব্য ফ্যাসিবাদের উত্থানকে আমরা রুখে দেবো ইনশাআল্লাহ।